প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি লেকচার শুরু করছি। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা আমি এখানে অলরেডি লিখে রেখেছি। দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা ও মহাকর্ষীয় বিভব, এই পয়েন্টগুলো সম্বন্ধে সম্ভবত তোমরা 9-10-এ কিছুটা জ্ঞান অর্জন করে এসছো। তো সেগুলো নিয়ে আমরা আজকে মোটামুটি আলোচনা করব এবং তার সংশ্লিষ্ট যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো নিয়েও আজকে আমরা কথা বলবো। তো প্রথমে যে টপিকটি এখানে লেখা আছে দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র। তো মহাকর্ষীয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এগুলোর নাম শুনেছো তোমরা। তো তোমরা কি কেউ বলতে পারবে যে মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইংলিশে বলা হয়। তো মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে, কে বলতে পারবে? যে ক্ষেত্রের ভিতরে স্যার মহাকর্ষ বল অনুভব করা যায়, অনুভূত হয়, সেই ক্ষেত্রটাকে। হ্যাঁ, মূল জিনিসটা হলো, দেখো আমি এখানে একটা চিত্র ড্রয়িং করছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এই জায়গায় একটা বস্তু আমি স্থাপন করলাম। হ্যাঁ, এই বস্তুটার ভর হচ্ছে ধরো তোমার ক্যাপিটাল এম। এখন এই বস্তু যে আরেকটা বস্তুর উপরে আকর্ষণ বল প্রয়োগ করবে, সেটা কিন্তু যে কোনো দূরত্বে প্রয়োগ করতে পারবে না। তার মানে একটা বস্তু আরেকটা বস্তুর উপরে যে আকর্ষণ বল প্রয়োগ করবে, সেটা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে এই বলটা প্রয়োগ করতে পারে। তো এই জন্য বলা হয় যে একটি বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী তার মহাকর্ষীয় প্রভাব বিদ্যমান থাকে। প্রভাব বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমার এখানে যে ক্যাপিটাল এম ভরে যে বস্তুটা নিলাম, সেই বস্তুটা যে অন্য বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে, এই বল প্রয়োগ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার প্রভাব। তার মানে একটা বস্তু আর একটা বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে, সেটা তার জন্য একটা নির্দিষ্ট এরিয়া থাকে, অঞ্চল থাকে। তো সেই অঞ্চলটাকে বলা হয় ওই বস্তুটির মহাকর্ষীয় ক্ষেত্র। যেমন আমরা এখানে বোঝার জন্য দেখো একটা চিত্র ড্রয়িং করলাম, যে ক্যাপিটাল এম ভরে একটা বস্তু নেওয়া হলো এবং সেই বস্তুটার কারণে এই চারপাশে এইরকম একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। এরকমই হবে তা না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এখানে শো করেছি। তো তাহলে এই বস্তুটার চারপাশে যে এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এই এরিয়াটাই হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র। তার মানে হচ্ছে যে এই ক্ষেত্রের মধ্যে যদি তুমি আরেকটি বস্তু স্থাপন করো, তাহলে সেই বস্তুটার উপরে এই ক্যাপিটাল এম ভরে বস্তু কি করবে? বল প্রয়োগ করবে। তাহলে একটা বস্তু তার চারপাশে যে অঞ্চল ব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব তথা বল প্রয়োগ করার যে ক্ষমতা, এটা বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রটার নামই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এটা 1 মার্কের জন্য পরীক্ষা আসে, জ্ঞানমূলক প্রশ্ন। তো মহাকর্ষীয় ক্ষেত্রের সংজ্ঞা পরীক্ষা এলে কি পারা যাবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের কনসেপ্টটা আমরা এখানে জেনে গেলাম। এবারে চলে এসে পরের যে টপিকটা, সেটা হচ্ছে এই ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট এই টপিকগুলো। তো পরের টপিকটা কি লেখা আছে, সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলতে বোঝানো হয় যে মহাকর্ষীয় ক্ষেত্রে অভ্যন্তরে একক ভরের একটা বস্তু যদি স্থাপন করা হয়, তাহলে ওই বস্তুটি যে বল লাভ করে। যেমন আমরা এখানে বোঝার জন্য আমরা ধরে নিলাম যে এই ক্যাপিটাল এম ভরের কারণে এইরকম একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হলো। তো এই ক্ষেত্রের মধ্যে কি করতে হবে? 1 কেজি ভরের 1 কেজি ভরের একটা বস্তু স্থাপন করতে হবে, দ্যাট ইজ 1 কেজি। তাহলে সেই 1 কেজি ভরের বস্তুর উপরে কে বল প্রয়োগ করবে? উত্তর হচ্ছে যে বস্তুটা ক্ষেত্র তৈরি করবে, সেই ক্ষেত্র সৃষ্টিকারী বস্তু আর একটা বস্তুর উপরে বল প্রয়োগ করবে। তবে সকল বস্তুই কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে। কোন বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা, অর্থাৎ সবলতা বা দুর্বলতা, সবলতা কোন ক্ষেত্রে বেশি হবে, আবার কিছু কিছু বস্তুর ভরের ক্ষেত্রে মহাকর্ষীয় ক্ষেত্রে সবলতা দুর্বল তথা কম হবে। তো যে সকল বস্তুর ভর বেশি, যেটাকে বলা হয়, আমরা সাধারণত এটাকে গুরুভার বস্তু বলি, গুরুভার বলা হয় এটাকে, অর্থাৎ যে বস্তুটার ভর অনেক বড় বা বেশি, সেই বস্তুটাকে বলা হয় গুরুভার। তো এখন বলো তো, আমরা যদি পৃথিবীর সাপেক্ষে আমরা বিবেচনা করি, তো পৃথিবীর সাপেক্ষে 1 কেজি ভরে যে বস্তু, তো পৃথিবীর ভরের তুলনায় 1 কেজি ভরে বস্তু কি বলো? অনেক ক্ষুদ্র নাকি অনেক বড় পৃথিবীর তুলনায়? অনেক ক্ষুদ্র। অনেক ক্ষুদ্র। তার মানে কি? তার মানে আমার পৃথিবীর কারণে যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে, সেটার যে সবলতা, আর 1 কেজি ভরের জন্য যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে, সেটার সবলতা কি সমান হবে? নাকি 1 কেজি ভরে জি না স্যার। সবলতা অনেক কম হবে? তার মানে আসলে এই 1 কেজি ভরে বস্তুর উপরে বাস্তবে তাহলে কে বল প্রয়োগ করবে বলো? উত্তর হচ্ছে এই যে গুরুভার যে পৃথিবী। বস্তুটা আছে, পৃথিবী, সেই পৃথিবীটাই এই বস্তুর উপরে কি করবে? বল প্রয়োগ করবে। তাহলে সেটাকে আমরা গুরুভার বস্তু বলছি। তার মানে এই গুরুভার বস্তুর কারণে যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে, তার প্রভাবে 1 কেজি ভরে বস্তুর কারণে যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে, সেটা নাকচ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তার মানে 1 কেজি ভরে বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের কারণে এই বস্তুটা অন্য বস্তুর উপরে তেমন উল্লেখযোগ্য বল প্রয়োগ করতে পারবে না। তার মানে সেটাকে আমরা উপেক্ষা করি, বাদ দিয়ে দিই।
ঠিক আছে, তাহলে আমরা প্রাবল্যের সংজ্ঞা কি বললাম যে 1 কেজি ভরে কোনো বস্তুকে মহাকর্ষের ক্ষেত্রে অভ্যন্তরে যদি কোনো বিন্দুতে স্থাপন করা হয় তাহলে সেটি যে বল লাভ করে সেই বলটাই হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র বা ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। এখন এখানে আমরা ম্যাথমেটিক্যালি যদি বোঝাতে চাই যে ধরো মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে ছোট হাতের m কেজি ভরে বস্তু স্থাপন করার কারণে যদি ওই বস্তুটি F বল লাভ করেছে, তাহলে এই m কেজি ভরে বস্তু F বল লাভ করার অর্থ কি? অর্থ হচ্ছে যে তাহলে কি এই ছোট হাতের m কেজি ভরে বস্তুটা কি মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করেছে নাকি অন্য কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করেছে, এটা বলো। অন্য কোনো বস্তু। অন্য কোনো বস্তু এখানে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করেছে, তার মানে এই m কেজি ভর এই বস্তুটা মানে ক্ষুদ্র ভরের একটা বস্তু, তার মানে এখানে যে ক্ষেত্রটা তৈরি করেছে সেটা গুরুভার, অর্থাৎ যার ভর অনেক বড় বেশি। তার মানে আমরা এখানে যদি চিত্রের আলোকে দেখাতে চাই যে এই চিত্রের মধ্যে এই ক্যাপিটাল M ভরে বস্তুর কারণে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রের মধ্যে আমরা এই পয়েন্টে আমরা কি করলাম, ছোট হাতের m কেজি ভরে আর একটা বস্তু স্থাপন করলাম। তাহলে আমার এখানে কে বল প্রয়োগ করবে আর কে বল লাভ করবে বলো। স্যার ক্যাপিটাল এম হচ্ছে বল প্রযুক্ত হবে। হ্যাঁ, ক্যাপিটাল M বল প্রয়োগ করবে আর ছোট হাতের m বল লাভ করবে। ঠিক আছে, তাহলে এখানে বলো তো এই m কেজি ভরে লাভ করবে। হ্যাঁ, তাহলে এই m কেজি ভরে বস্তু কি পরিমাণ বল লাভ করেছে সেটা আমরা এখানে ধরে নিয়েছি F নিউটন। তাহলে প্রাবল্যের সংজ্ঞা কি বলো, কত কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল? সেটা হচ্ছে 1 কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল। তো m কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল কত? F নিউটন। তাহলে 1 কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল কত, মানে ইউনিটারি মেথডের যে ম্যাথমেটিক্স ঐকিক নিয়মের যে অঙ্ক, তাহলে কত হবে? F ডিভাইডেড m। তো এই যে F/m এটাকে বলা হচ্ছে তোমার মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা, এটাকে আমরা E দিয়ে প্রকাশ করি। মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? E দিয়ে। তাহলে এটা একটা নরমাল সমীকরণ। তাহলে এই E ইকুয়ালটা আমরা কত পেলাম বলো? F ডিভাইডেড m। তো F/m টাকে আমরা যদি ফিজিক্যালি ব্যাখ্যা করতে চাই তাহলে এটার অর্থ হলো যে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে 1 কেজি ভরে একটা বস্তু স্থাপন করা হলে সেটি যে বল লাভ করে সেই বলটাকে বলা হয় ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা। তাহলে প্রাবল্যটাকে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে কত কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল বলো? 1 কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল। তো এখন বলো তো তাহলে প্রাবল্যের সংজ্ঞা পরীক্ষা এলে কি পারা যাবে? মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা, এই ডেফিনিশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম, কলেজ এক্সাম, বোর্ড এক্সাম, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এখন বলো যে তোমার মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতাকে আমরা যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা কি বলবো? আমি আবারও রিপিট করছি যে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে 1 কেজি ভরে একটি বস্তু স্থাপন করা হলে সেটি যে বল লাভ করে সেই বলটাকে বলা হয় ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা। তো সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি প্রাবল্য E ইকুয়াল টু F ডিভাইডেড m। তো এখান থেকে যে পারবে সে বলবে, বলো মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতার একক কি হবে সমীকরণ থেকে বলো। E ইকুয়াল টু F/m। তাহলে প্রাবল্যের একক কি হবে বলো? নিউটন পার মিটার। নিউটন কেজি ইনভার্স। হ্যাঁ, একজন বলেছে কিন্তু নিউটন পার মিটার। এটা কিন্তু খুবই দুঃখজনক কথা, এখানে কিন্তু বল ডিভাইডেড ভর, এই এমটা কিন্তু দৈর্ঘ্য না, নিউটন কেজি ইনভার্স স্যার। তাহলে বলের একক কি? নিউটন। আর ভরের একক কি? কিলোগ্রাম বা কেজি। তার মানে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কেজি বা কিলোগ্রাম। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, তো বলো তো কোন বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা 20 নিউটন পার কেজি বলতে কি বুঝো? এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে, 2 মার্কের প্রশ্ন। তো এটার উত্তর দাও। হাসান মিয়া বলো। হাসান মিয়া বলো যে কোন বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা 20 নিউটন পার কেজি বলতে কি বুঝো? মিস্টার হাসান মিয়া। হাসান মিয়া শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বলো এখানে বলো কোন বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য 20 নিউটন পার কেজি বলতে কি বুঝো? কুইক বলো। 20 নিউটন কোন বল 1 কেজি ভরের উপর ভালো করে বলতে হবে। জি স্যার, ভরকে প্রযুক্ত করলে। যে পারবে ভালো করে বলতে পারবে সে বলো এখন। আমি বলি স্যার ওই বিন্দুতে স্যার 1 কেজি ভরের কোন বস্তু স্থাপন করলে স্যার সে 20 নিউটন বল অনুভব করবে। ভেরি গুড। যে মহাকর্ষীয় ক্ষেত্রের একক এভাবে সুন্দর করে বলতে হবে যে এর অর্থ হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের ওই বিন্দুতে 1 কেজি ভরে বস্তু স্থাপন করা হলে সেটি 20 নিউটন বল লাভ করবে। 1 কেজি ভরে বস্তু স্থাপন করা হলে কত নিউটন বল? 20 নিউটন বল লাভ করবে। এটাই হচ্ছে এর অর্থ।
তো এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, এগুলো পড়তে হবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি সব তথ্য দিয়ে তোমাদের পড়াই, এগুলো এইভাবে এই অনুসারে পড়লেই তোমরা বোর্ডে অনেক প্রশ্ন সলিউশন করতে পারবে। এই তাহলে আমরা প্রাবল্য কি জিনিস, প্রাবল্যের একক কি আর মাত্রা বের করতে পারবে না, বলের মাত্রাকে কি ভরের মাত্রা দিয়ে ভাগ করে দিবে। তো বলের মাত্রা কত এগুলো নিয়ে তো আমার কথা বলার দরকার নাই, তাই না? বলের মাত্রা কত mlt ইনভার্স 2, আর নিচে ভরের মাত্রা কত ক্যাপিটাল জি এম। স্যার। ক্যাপিটাল এম কাটাকাটি হলে তোমার কি তৈরি হচ্ছে lt ইনভার্স 2, এটাই হচ্ছে তোমার প্রাবল্যের 10 মাত্রা। inverse 2। হ্যাঁ, তো এগুলো দেখবে, এগুলো সিম্পল জিনিস, এগুলো আমি সময় নষ্ট করতে চাই না। তো প্রাবল্যের নরমাল একটা সমীকরণ আমরা এখানে পেলাম। এবারে অঙ্ক করার জন্য আরেকটি সমীকরণ আমাদের এখানে আছে, সেটা হচ্ছে যে ধরো তোমার এখানে একটা বস্তু স্থাপন করা হলো যেটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। তো এই বস্তু হতে ধরো তোমার আর দূরত্বে আমরা পি বিন্দুতে প্রাবল্য বের করতে চাই। তো বলো তো আমরা প্রাবল্যের ক্ষেত্রে তাহলে যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করি সেই বিন্দুতে কত কেজি ভরে বস্তু স্থাপন করতে হয় বলো? এই অ্যানালাইসিস থেকে আমি বলতে হবে 1 কেজি ভরে বস্তু স্থাপন করা হয়। তাহলে পি বিন্দুতে এটা মনে মনে ধরে নিতে হবে যে এখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে। এটা চিত্রে দেখানোর প্রয়োজন নাই, জাস্ট আমি বোঝানোর জন্য আমি এখানে দেখাচ্ছি তোমাদের। তাহলে যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করি সেখানে অবশ্যই কত কেজি ভরে বস্তু আছে? 1 কেজি ভরে বস্তু আছে, সবসময় মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এখন বলো তো এই 1 কেজি ভরে বস্তুর উপরে কে বল প্রয়োগ করবে? তাহলে এখানে কে ক্ষেত্র তৈরি করেছে? মহাকর্ষের ক্ষেত্র কে তৈরি করেছে? ক্যাপিটাল এম। তো এম স্যার, ক্যাপিটাল ক্যাপিটাল এম। এম। তাহলে বলো তো ক্যাপিটাল এম এই 1 কেজি ভরে বস্তুর উপরে কত বল প্রয়োগ করবে সেটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে বের করতে পারি। F দ্যাট ইজ ইকুয়াল টু g m1 m2 ডিভাইডেড কত r স্কয়ার, এখানে দূরত্ব নামকরণ করা হয়েছে r, তার উপরে স্কয়ার। তাহলে এই যে সমীকরণটা আমরা লিখলাম এই সমীকরণটা কোন সমীকরণ বলো? নিউটনের মহাকর্ষ সূত্র। জি স্যার। তো এখান থেকে আমরা ফাইনালি কত পাচ্ছি বলো? তোমরা নিজেরাই বলতে থাকো। তো ফাইনালি আমরা কত পাচ্ছি? gm ডিভাইডেড কত r স্কয়ার। স্যার জি স্যার। এখানে জি m1 স্যার, লিখবো না, আমরা ক্যাপিটাল এটাকে এম স্যার লিখবো। জি হ্যাঁ, লেখা যায়, ক্যাপিটাল জি, হ্যাঁ, স্মল জি লেখা যায়। তো gm ডিভাইডেড r স্কয়ার। তাহলে এটা কত কেজি ভরের উপরে ক্রিয়াশীল বল বলো? কুইক রেসপন্স করো। স্যার 1 কেজি। 1 কেজি স্যার ভর। 1 তাহলে কেজি। এই 1 কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বলের অপর নাম কি বলো? প্রাবল্য। তার মানে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি E দ্যাট ইজ ইকুয়াল টু F। F লেখার দরকার নাই, আমরা E দিয়ে এটা প্রকাশ করব, কেননা এই যে আমরা বলটা পেয়েছি সেটা আসলে 1 কেজি ভরে বস্তুর উপরে ক্রিয়াশীল বল। তো এই যে সমীকরণটা আমরা বের করলাম এই সমীকরণটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতার রাশিমালা। তো পরীক্ষায় এই সূত্র ব্যবহার করে অঙ্ক আসে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা ফাইনালি যে সূত্রটা আমরা পেয়েছি দ্যাট ইজ E ইকুয়াল টু gm ডিভাইডেড কত r স্কয়ার। তো বলো তো এই সমীকরণে কি কি রাশি এসেছে বলো? g তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আর এমটা কি? এমটা হচ্ছে যে যে বস্তু মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে সেই বস্তুর ভর, রাইট? তাহলে ক্যাপিটাল এম, এমটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর ভর। আর আরটা কি বলো? আরটার স্পেসিফিকেশনটা কি বলো? স্যার ওই বস্তুর কেন্দ্র থেকে স্যার 1 কেজি ভরের বস্তু দূরত্ব। হ্যাঁ, মানে আমরা 1 কেজি আর বলার দরকার নাই, বলবে যে যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করব ক্ষেত্র সৃষ্টিকারী বস্তু হতে সেই বিন্দুর দূরত্বই হচ্ছে আর। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো প্রাবল্য কি স্কেলার রাশি না ভেক্টর রাশি বলো? এগুলো তোমাদের চলে এসে দেখো, আমি আবার একটু উপরে এলাম। উপরে এসে দেখো আমরা প্রাবল্য পেয়েছি E ইকুয়াল টু বল ডিভাইডেড ভর। তো ভর তো স্কেলার রাশি, কিন্তু বল কি রাশি? ভেক্টর রাশি। তার মানে বল ভেক্টর রাশি হওয়ার কারণে প্রাবল্য কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। ঠিক জি আছে? স্যার। এখন বলো এই চিত্র থেকে বলো, এখন এই ক্যাপিটাল এম ক্ষেত্র তৈরি করেছে আর পি বিন্দুতে 1 কেজি ভরে বস্তু স্থাপন করা আছে। তো এখন বলো তো যে বস্তু ক্ষেত্র তৈরি করে সেই বস্তুটা স্থির, যেমন পৃথিবীটা তো স্থির আছে, তাই না? তো এখন বলো তো এই তাহলে যে ক্ষেত্র তৈরি করবে সেই বস্তুটা স্থির, আর ক্ষেত্র সৃষ্টিকারী যে বস্তু যার উপরে বল প্রয়োগ করবে সে কি হবে? গতিশীল হবে। তাহলে এখানে বলো তো কে বল প্রয়োগ করেছে আর কে বল লাভ করেছে? তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তু ক্যাপিটাল এম বল প্রয়োগ করেছে, আর বল লাভ করেছে কে? 1 কেজি ভরে বস্তু। এবং এই বলটা কি আকর্ষণধর্মী বল না বিকর্ষণধর্মী বল? মহাকর্ষ বলটা স্যার আকর্ষণধর্মী। আকর্ষণধর্মী বল। তো আকর্ষণধর্মী বলের কারণে এখন এই 1 কেজি ভরে বস্তু কোন দিকে গতিশীল হবে বলো? এই পি বিন্দুতে যে 1 কেজি ভরে বস্তু স্থাপন করা আছে সে কোন দিকে গতিশীল? ক্যাপিটাল এম এর দিকে। ক্যাপিটাল এম এর দিকে। তাহলে এই বস্তুটা যেদিকে বল লাভ করবে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন হচ্ছে তোমার সেদিকে, কেননা ওই যে উপরের সমীকরণে দেখো E ইকুয়াল টু F বাই M, তার মানে কি আমার বলের ডিরেকশন যেদিকে প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে? সেদিকে হবে। তাহলে আমার এখানে যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করি সেখানে তো 1 কেজি ভরে বস্তু স্থাপন করা আছে, তার মানে সে বলটা অনুভব করবে। তো অনুভব করে সে কি হবে? গতিশীল হবে। কোন দিকে গতিশীল হবে? সেটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে।
তার মানে এই বস্তুটা যেদিকে গতিশীল হবে বলের দিকটা হচ্ছে সেদিকে। তার মানে এই 1 কেজি ভরের বস্তু গতিশীল হবে কোন দিকে? উত্তর হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে। তাহলে প্রাবল্যের যে ক্ষেত্র সৃষ্টিকারী এই ডিরেকশনের ব্যাপারে ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা সবাই এই তথ্যটা? বস্তুর দিকে। জি স্যার। তাহলে E = gm/r², এটা আমরা অঙ্ক করব একটু পরে, আমরা এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করব। এবারে চলে এসে মহাকর্ষীয় বিভব। আচ্ছা, বিভবের ক্ষেত্রে আমি এখানে আবারও চিত্রটা ড্রয়িং করছি। এটা হচ্ছে ক্যাপিটাল M কেজি ভরের একটা বস্তু, যার জন্য চারপাশে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে বাহিরে ধরো তোমার এখানে ছোট হাতের M কেজি ভরের একটা বস্তু স্থাপন করা আছে। আমি 1 কেজি দিয়ে আগে একটু দেখানোর চেষ্টা করি। 1 কেজি ভরে একটা বস্তু স্থাপন করা আছে। তো বিভবের সংজ্ঞা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রে বাহির হতে, তথা এটাকে বলা হয় অসীম। অসীম বলতে কিন্তু আসলে আমরা ম্যাথমেটিক্যালি বুঝি যে অনেক দূরের কোনো বিন্দু, কিন্তু আমার এই মহাকর্ষীয় ক্ষেত্রে তোমার এটা হচ্ছে যে তোমার কোন একটা বস্তুর কারণে যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে, এই ক্ষেত্রে বাহিরে যে কোনো বিন্দু হচ্ছে অসীম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে বাহির হতে অসীম হতে 1 কেজি ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে মহাকর্ষ বল দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, সেই কাজটাই হচ্ছে এই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তো বলতো 1 কেজি ভরে বস্তুকে যদি আমরা অসীম থেকে ক্ষেত্রের ভিতরে আমরা ধরো বাহিরের এ বিন্দু আর আমরা ভিতরে নিয়ে এলাম বি বিন্দুতে, তাহলে ওই 1 কেজি ভরে বস্তুকে অসীম হতে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? ক্ষেত্রের ভিতরে নিয়ে যাচ্ছি। তো 1 কেজি ভরে বস্তুকে অসীম হতে ক্ষেত্রের মধ্যে নেওয়ার ক্ষেত্রে কি আপনি যাবে না কাজ করে নিয়ে যেতে হবে? কাজ করে নিয়ে যেতে হবে। তাহলে ওই যে তুমি ওই এ থেকে বি তে স্থানান্তর করার ক্ষেত্রে যে পরিমাণ কাজ করে তুমি ওইটাকে নিয়ে গেলে বি বিন্দুতে, সেই কাজটি হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাহলে এখন বলো তো, আমি মহাকর্ষীয় ক্ষেত্রে বাহির হতে M কেজি ভরে বস্তুকে যদি আমরা ক্ষেত্রের ভিতরে আনতে W জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়, এই যে এখানে M কেজি ভরে বস্তু স্থাপন করা হলো, ধরো ওইটাকে আমরা এই যে পি বিন্দুতে আমরা নিয়ে আসবো। এমটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? পি বিন্দুতে নিয়ে যাচ্ছি। তো নিয়ে আসতে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে? W জুল। তাহলে বিভবের সংজ্ঞায় কত ভর স্থানান্তরের ক্ষেত্রে? W/m। তাহলে 1 কেজি ভরে বস্তু স্থানান্তর করতে কাজ কত হবে? W/m। এটাই হচ্ছে তোমার ওই বিন্দুর বিভব। বিভবকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাও ভি = মহাকর্ষীয় বিভব বা বিভব। মহাকর্ষীয় বিভব ভি = কত পেলাম আমরা? W/m। তাহলে W/m টাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এটার অর্থ হচ্ছে যে অসীম হতে 1 কেজি ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, সেই কাজটি হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাহলে সেটাকে আমরা নরমাল সমীকরণ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, V = W/m। দেখো এই সমীকরণটা বুঝতে পেরেছো কিনা? এবারে বিভবের একক কি বলো? কাজের একক বা ডিভাইডেড ভরের একক। তো কাজের একক কি? জুল পার, আর ভরের একক কি? কেজি। তাহলে বিভবের একক হচ্ছে জুল পার কেজি। একইভাবে মাত্রা বের করে নিবে। এবারে মিস্টার কামাল হাসান বলো যে কোন বিন্দুর মহাকর্ষীয় বিভব তোমার 10 জুল পার কেজি বলতে কি বুঝো? কামাল, কুইক রেসপন্স করো। কোন বিন্দুর মহাকর্ষীয় বিভব 10 জুল পার কেজি বলতে কি বুঝো? স্যার ওই অসীম দূরত্ব থেকে বা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে থেকে স্যার ওই বিন্দুতে কোনো 1 কেজি ভরের বস্তুকে বা কোনো বস্তুকে আনতে 10 জুল কাজ করতে হয়। হ্যাঁ, কথার মধ্যে একটু জড়তা তৈরি হচ্ছে তোমার। অসীম হতে বা বাহির হতে যে কোনো একটা বলবে যে অসীম হতে 1 কেজি ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে ওই বিন্দুতে আনতে কত জুল কাজ সম্পন্ন করতে হবে? 10 জুল। দ্যাট ইজ দ্য আনসার। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তো কি বললাম, আমি আবারও রিপিট করছি যে সামথিং জুল পার কেজি বলতে কি বুঝো? তাহলে বিভব, কোন বিন্দুর বিভব সামথিং জুল, সামথিং মানে ওখানে একটা ভ্যালু বলা থাকবে। ঠিক আছে? তো এত জুল পার কেজি বলতে কি বুঝো? তাহলে এটার অর্থ হলো যে অসীম হতে মহাকর্ষীয় ক্ষেত্রের ওই বিন্দুতে 1 কেজি ভরে বস্তু স্থানান্তর করতে 10 জুল কাজ সম্পন্ন করতে হবে। মানে যত থাকবে তত জুল কাজ সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে এর অর্থ। এবারে বিভব বের করা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ আছে প্রাবল্যের মতো। ধরো এখানে একটা গুরুভার বস্তু স্থাপন করা হলো। শর্টকাট আমি দেখাবো। এই বস্তুটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করেছে। এখানে একটা 1 কেজি ভরে বস্তু স্থাপন করা আছে 1 কেজি। তাহলে এই 1 কেজি ভরে বস্তুটাকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে নিয়ে যাব। ধরো ইনিশিয়ালি ছিল সে এ বিন্দুতে। আচ্ছা, এখন বলো তো এই বস্তুটা যখন 1 কেজি ভরে বস্তু যখন এ তে স্থাপন করা আছে, তখন তার উপর একটা বল কাজ করবে না? সেই বলটা কত? Gm/ কত বলো? r²। এই দূরত্বটাকে আমরা নামকরণ করলাম আর। এবারে আমরা এই 1 কেজি ভরে বস্তুটাকে আমরা কোন দিকে নিয়ে যাব বলো তো? ডান দিকে নিয়ে যাব না বাম দিকে নিয়ে যাব? বাম দিকে। অসীম থেকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে নিতে হবে, তার মানে ক্যাপিটাল এম এর দিকে নিতে হবে। তো ধরো আমরা
ক্যালকুলাস আনার জন্য আমরা এ থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ঘটিয়ে আমরা বি তে নিয়ে গেলাম, তো এই সরণটাকে নামকরণ করা হলো ডিআর। তো বলো তো তাহলে এ থেকে বি বিন্দুতে নেওয়ার জন্য যে কাজ, সেই কাজটাই কি ওই বিন্দুর বিভব। তাহলে সেই কাজ কত হবে, ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ এফ ইনটু ডিআর। দেখো এটা বুঝতে পেরেছে কিনা। তাহলে আমরা ফাইনালি কোত্থেকে কোথায় নিয়ে যাব, উত্তর হচ্ছে অসীম থেকে আমরা আর দূরত্বের মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, এটা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য এই কাজটা বের করলে, কিন্তু আমরা বিভবের ক্ষেত্রে কোথায় নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অসীম থেকে আর দূরত্বের মধ্যে, ক্ষেত্রে ভিতরে কোনো বিন্দুতে। তো সেক্ষেত্রে টোটাল কাজ পাওয়ার জন্য সমীকরণটাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা এখানে লিখতেছি এফ ইন্টু ডিআর, আর ইন্টিগ্রেশন লিমিটটা হবে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা, ক্ষেত্রে বাহির থেকে ক্ষেত্রে ভিতরে। তো ক্ষেত্রে বাহিরে যখন ছিল তখন কত দূরত্বে ছিল, ইনফিনিটি দূরত্বে ছিল, স্যার আর অসীম। যখন আমরা অসীম যেটাকে আমরা বলছি, আর যখন আমরা বি বিন্দুতে ধরো আমরা ভিতরে কোনো বিন্দুতে নিয়ে গেলাম, তো ভিতরে কোনো বিন্দু থেকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর যে দূরত্ব, সেই দূরত্ব এখানে লিখতে হবে। ধরো সেই দূরত্বটাকে আমরা নামকরণ করলাম আর। এবারে এটা ইন্ডিকেট করতে পারবে না তোমরা, এটা ইনফিনিটি, এটা হচ্ছে আর। আর এফ এর মানটা আমরা কত বের করেছি, যে এফ এর মানটা এখানে বের করা আছে, এফ এর মানটা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড আর স্কয়ার ইনটু ডিআর। তো এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন বহু করানো হয়েছে, এগুলো আমি আর ডিটেইলসে যাব না। ফাইনালি আমরা এখানে পেয়ে যাব w ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড আর, এই রেজাল্ট আমরা পেয়ে যাব। এবং এই যে কাজটা করলা, এই কাজটাই কি বলো, ওই বিন্দুর কি বিভব। তাহলে বিভব আসলে কি দিয়ে পরিমাপ করা হয়, উত্তর হচ্ছে কৃত কাজ দিয়ে। এই জন্য আমরা এখানে লিখবো যে অতএব ভি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড আর। দেখো বিভবের সমীকরণে মাইনাস এসছে, তো মাইনাসের কিন্তু একটা তাৎপর্য আছে। হ্যাঁ, মাইনাস দ্বারা আসলে বোঝানো হয় যে এখানে আকর্ষণ বল দ্বারা কাজ হয়। কোন জায়গায় যদি দেখো যে তোমার ডাব্লু মাইনাস এসছে, কৃত কাজ যদি মাইনাস আসে, তাহলে বুঝতে হবে এটা আকর্ষণ বল দ্বারা কাজ হয়েছে। আর কোন জায়গায় যদি দেখো যে তোমার এখানে বিভিন্ন অ্যানালাইসিসে আসে, এটা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে, মহাকর্ষীয় প্রাবল্য বা বিভবের ক্ষেত্রে বিষয়গুলো আছে, তো কোন জায়গায় যদি দেখো যে ডাব্লু প্লাস এসছে, তাহলে বুঝতে হবে যে এটা বিকর্ষণ বল দ্বারা কাজ হয়েছে। আর কোন জায়গায় যদি দেখো যে ডাব্লুটা কৃত কাজ নেগেটিভ এসছে, তাহলে বুঝতে হবে এটা আকর্ষণ বল দ্বারা কাজ হয়েছে। তো বলো তো মহাকর্ষীয় বলটা কি বল, আকর্ষণধর্মী বল না বিকর্ষণধর্মী বল? আকর্ষণধর্মী বল। এই জন্য আমার এখানে কাজের সমীকরণে কি এসছে, মাইনাস এসছে, যার জন্য বিভবের কাজটাই যেহেতু বিভব, এই জন্য বিভবের সমীকরণে তোমার কি আসবে, মাইনাস আসবে। তাহলে আমরা প্রাবল্যের সমীকরণ আর বিভবের সমীকরণের মাঝে একটু পার্থক্য আছে, খেয়াল করো। ই ইকুয়াল টু ছিল কত, জি এম ডিভাইডেড আর স্কয়ার, আর বিভবের ক্ষেত্রে কি আছে দেখো, মাইনাস জি এম বাই আর। এখানে কিন্তু আর স্কয়ার নাই, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। সবাই কি বুঝতে পারছো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এই তাহলে আমরা মহাকর্ষীয় প্রাবল্য বিভব হয়ে গেল, এইগুলো নিয়ে আমরা কিছু অঙ্ক করব একটু পরে। তার আগে আরেকটা টপিক আমরা একটু দ্রুত শেষ করে নিই, সেটা হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট যেটাকে বলা হয়। এই কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় কয়েকটা প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসে, সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। কৃত্রিম উপগ্রহ এইগুলো, কৃত্রিম উপগ্রহ তোমরা নিশ্চয়ই জানো এই সম্বন্ধে, যে আমরা আমাদের যোগাযোগের স্বার্থে বিভিন্ন অজানাকে জানার জন্য মানুষ বিভিন্ন স্যাটেলাইট উপরের দিকে উৎক্ষেপণ করেছে। তো উপগ্রহ এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো মানুষ যেগুলো উপরের দিকে উৎক্ষেপণ করেছে সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ন্যাচারালি আবার কিছু উপগ্রহ আছে, মানে উপগ্রহ দুই ধরনের, একটা হচ্ছে তোমার প্রাকৃতিক, আর একটা হচ্ছে তোমার প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম। মানুষ যেগুলো তৈরি করে উপরের দিকে উৎক্ষেপণ করেছে সেগুলো হচ্ছে কৃত্রিম। আর ন্যাচারালি যেগুলো তৈরি হয়েছে, যেমন আমার পৃথিবী যেমন চাঁদ একটা উপগ্রহ, কিন্তু পৃথিবীতে চাঁদ কিন্তু একটা সময় পৃথিবীতে ছিল। এগুলো লম্বা ইতিহাস আছে, যেগুলোর দিকে আমি যাব না, ওইগুলো আমাদের আসলে পড়াইতে গেলে সময় পাওয়া যাবে না। তো কোন একটা সময় এই পৃথিবীতে বিস্ফোরণের কারণে চাঁদ পৃথিবী থেকে বের হয়ে গিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে দেখা গেল যে তোমার, ধরো আমি যদি বোঝানোর স্বার্থে বলি যে ধরো তোমার এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর এই জায়গায় ধরো তোমার চাঁদ যখন তোমার এই পয়েন্টে এসছে, যার ভর হচ্ছে ছোট হাতের এম, তো চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে এইরকম পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে তোমার কত পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, সেটাকে আমরা নামকরণ করলাম ধরো তোমার এটা এইচ উচ্চতায়। আর পৃথিবীর সেন্টার থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, এটা তো আমাদের জানা আছে, এটা হচ্ছে কত, ক্যাপিটাল আর। ঠিক আছে, তো এই যে টোটাল আর প্লাস এইচ উচ্চতায় যখন চাঁদটা অবস্থান করেছে, তখন ওই পয়েন্টে দেখা গেছে যে তোমার এই চাঁদটা তোমার যে বলে বাহিরের দিকে যাবার চেষ্টা করেছে, পৃথিবী কিন্তু আবার সমপরিমাণ বলে ওই পয়েন্ট, মানে ওই বস্তুটাকে, চাঁদটাকে আবার ভিতরের দিকে, কেন্দ্রের দিকে টেনে ধরেছে। তার মানে এই পয়েন্টে এসে এই যে চাঁদ যে এই জায়গায় অবস্থান করছে, ধরো পি পয়েন্টে অবস্থান করছে, তাহলে এই পি পয়েন্টে কেন্দ্রমুখী বল আর বিমুখী বল পরস্পর কি বলো, সমান? স্যার সমান বলে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে এখনো ঘুরছে।
তো এইগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক উপগ্রহ, আর মানুষ যেগুলো তোমার উৎক্ষেপণ করেছে সেগুলোই তোমার কি কৃত্রিম উপগ্রহ। এই সংজ্ঞাগুলো একটু পড়বে, হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের সংজ্ঞাটা একটু দেখে নিবে। আচ্ছা, এবারে বলো তো, এই যে আমরা যেখানে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর আমরা বের করতে চাই। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে তোমার কত বেগে আবর্তন হবে, এটা আমরা বের করতে চাই, ভি ইকুয়াল টু হোয়াট। এবারে তোমার এখানে এটার আবর্তন কাল কত হবে, টি ইকুয়াল টু হোয়াট। আবার কত উচ্চতায় আমরা উৎক্ষেপণ করতে চাই করতে পারি সেটা আমরা বের করবো, দ্যাট ইজ এইচ ইকুয়াল টু হোয়াট। এই 3টা টপিক থেকে কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসছে। তো এই প্রশ্নগুলো কিভাবে সলিউশন করা যায় সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো এই চিত্র থেকে আমরা একটু ব্যাখ্যা করি। তো বলতো, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা কৃত্রিম উপগ্রহ এমকেজি ভরে একটা কৃত্রিম উপগ্রহ কত উচ্চতায় আবর্তন করছে পৃথিবীকে? পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতা থেকে আবর্তন করছে পৃথিবীকে? এই চিত্র থেকে বলো। স্যার আর উচ্চতায় স্মল আর। না না, এইচ উচ্চতায়, এটাকে এইচ নামকরণ করেছি, স্মল আর কোথায় পেলে এখানে? এটা এইচ, এটাকে নামকরণ করা হয়েছে স্মল আর না, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যে উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। তাহলে এই স্যাটেলাইটটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বলো? এইচ উচ্চতায়। এইচ উচ্চতায়। তো বলো তো এখন তাহলে এই স্যাটেলাইটের সাথে পৃথিবীর মধ্যে কি একটা মহাকর্ষ বল কাজ করবে না? তো সেই মহাকর্ষ বল কোন সূত্র দিয়ে বের করবো? নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে, F ইকুয়াল টু ক্যাপিটাল G পৃথিবীর ভর ইনটু এই স্যাটেলাইটের ভর ডিভাইডেড দূরত্ব স্কয়ার। তো বলো দূরত্ব কত চিত্র থেকে বলো? ভেরি গুড, আর প্লাস এইচ তারপরে হ্যাঁ হোল স্কয়ার। তাহলে এটা সমীকরণ নাম্বার 1। এবারে বলো তো, এই যে তোমার এই স্যাটেলাইটটা যে পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, তো এই আবর্তনের কারণে এখানে কি একটা বল কাজ করবে না? যে বলটাকে আমরা যে নামকরণ করলাম কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল, তো সেই কেন্দ্রমুখী বলের রাশিমালা কি বলো? FC দ্যাট ইজ ইকুয়াল টু, বলো যে পারবে সে বলবে, এগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি। ভেরি গুড, এম ভি স্কয়ার বাই আর। এখন বলো তো ভি কোথায় দেখাবো? এই চিত্রে আমি ভি দেখাতে চাই, তো ভিটা কোথায় দেখাবো বলো? স্যার ওই স্পর্শক আঁকতে হবে স্যার, ওই মানে কক্ষপথের থেকে। ভালো করে বলো, পি বিন্দুতে আমরা স্পর্শক ড্রয়িং করব। এই যে স্পর্শক বরাবর যে বেগটা কাজ করে সেটাই হচ্ছে রৈখিক বেগ। বৃত্তাকার পথে ঘূর্ণনের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে বেগ আমরা কিভাবে দেখাই? ওই বস্তুটা যেখানে অবস্থান করবে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে আমার এখানে চিত্রে তো আমি বিন্দু ডিফাইন করে দিয়েছি, পি বিন্দু, তাই না? তাহলে এগুলো তোমাকে স্পেসিফিক্যালি বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পি বিন্দুতে আমরা যখন স্যাটেলাইট অবস্থান করবে তখন সেখানে আমরা বেগ দেখাইতে চাইলে কি করব? ওই বিন্দুতে স্পর্শক ড্রয়িং করব। 10 মিনিটের মতো সময় আছে, আমরা 10 মিনিটে শেষ করে দেব ইনশাল্লাহ। তাহলে আমরা ফাইনালি কি লিখবো এখন বলো? তাহলে এম ছোট হাতের এম ভি স্কয়ার ডিভাইডেড দূরত্ব কত, আর প্লাস এইচ। এফসির সমীকরণটা হচ্ছে, আমি ডান দিকে লিখে দিচ্ছি, এম ভি স্কয়ার ডিভাইডেড আর ছোট হাতের আর। এই সমীকরণটা কেন্দ্রমুখী বলের রাশিমালা। তো তাহলে বলো তো কেন্দ্রমুখী বল কে তৈরি করবে, কে যোগান দিবে? উত্তর হচ্ছে এই যে মহাকর্ষ বলটাই এই কেন্দ্রমুখী বল যোগান দিবে। তাহলে সমীকরণ 1 আর সমীকরণ 2 পরস্পর কি হবে? সমান হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি FC দ্যাট ইজ ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স F। তো ফাইনালি আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি বলো? তুমি একটু রেসপন্স করো। এম ভি স্কয়ার ডিভাইডেড বাম পাশে কি হয়, নিচে কি হবে? আর প্লাস এইচ। আর ডানে কি তৈরি হচ্ছে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড আর প্লাস এইচ, তারপরে কি লিখবো আমরা? হোল স্কয়ার লিখবো, ঠিক আছে? তাহলে এখানে কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, এই স্যাটেলাইটের ভর কিন্তু উভয় পক্ষ থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, খেয়াল করো। আর এখানে একটা আর প্লাস এইচ আছে, আর এখানে দুইটা আর প্লাস এইচ আছে, কাটাকাটি করলে একটা আর প্লাস এইচ ডান পাশে থেকে যাবে। তাহলে ফাইনালি আমরা এখানে ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো? একদম রেসপন্স করো। ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড আর প্লাস এইচ। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি বলো? অঙ্কের ধারণা দাও, অঙ্কের ধারণা দাও। এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি? স্যাটেলাইটের বেগ স্যার। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, আবার সে কোন উচ্চতায় সেটা বের করতে হবে। হ্যাঁ, উচ্চতার পরে যাই আমরা। এই সমীকরণে ভি দেখা যাচ্ছে বাম পাশে, তার মানে আমরা এই সমীকরণ ব্যবহার করে রৈখিক বেগ বের করতে পারি। স্যাটেলাইটের এটা কিন্তু পৃথিবীর বেগ না, স্যাটেলাইটের বেগ। আচ্ছা, এখন এই বেগ বের করতে গেলে তোমার কয়টা জিনিস লাগবে বলো তো? জাস্ট সিম্পলি একটা জিনিস লাগবে, সেটা কি? হাইট। তো হাইট যদি আমি বলে দিই যে ধরো তোমার পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো তোমার 40 কিলোমিটার উচ্চতায় থেকে একটি স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তাহলে ওই কৃত্রিম উপগ্রহটার রৈখিক বেগ কত এখন বের করতে পারবে না? এইচ এর মান বলা আছে, রেসপন্স করো, রেসপন্স করো। বাকি সবগুলোর মান কিন্তু আমাদের জানা আছে। ক্যাপিটাল জিটা কার ভর বলো? ক্যাপিটাল জি তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এম টা কার ভর? পৃথিবীর ভর, এটা জানা আছে। পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24।
এগুলো অঙ্কে দেওয়া থাকে। আর আর এর মানও তো জানা আছে, আর দ্যাট ইজ ইকুয়াল টু 6.4 ইনটু 10⁻⁶ মিটার। কি বুঝতে পেরেছি সবাই? তাহলে সমস্ত মান জানা আছে, তো ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব? ভি পেয়ে যাব। তার মানে আমি আলটিমেট যেটা বোঝাতে চাচ্ছি যে ভি বের করতে গেলে শুধু কয়টা জিনিস জানতে হয়? সিম্পলি একটা জিনিস জানতে হবে, দ্যাট ইজ হাইট। যে ওই স্যাটেলাইটটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আবর্তন করছে সেই হাইটটা লাগবে। এই হাইটটা জানলে আমরা এই স্যাটেলাইটটার কি বের করতে পারি? আমরা রৈখিক বেগ বের করতে পারি। তাহলে এই অঙ্কের ধারণা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছে সবাই যে আমরা এই সমীকরণ ব্যবহার করে কিভাবে ভি বের করতে পারি? জি স্যার। এবারে আরেকটা সমীকরণ অনেক সময় এখানে বের করা হয় সিম্পলিফাই করার জন্য। দেখো আমরা জানি যে জি ইকুয়াল আমরা কি জানি বলো তো? অভিকর্ষ ত্বরণ জিএম ডিভাইডেড কি আর স্কয়ার। তাহলে আমরা যে বেগটা আমরা পেলাম সেটা হচ্ছে জিএম ডিভাইডেড আর প্লাস এইচ, রুটের মধ্যে এটা আছে। তো এখান থেকে বলো তো ডান পাশের এই জি থেকে আমরা জিএম স্কয়ার সমান কি লিখতে পারি বলো? জি আর স্কয়ার সমান কি লিখতে পারি? ক্যাপিটাল জি ইনটু ক্যাপিটাল এম, রাইট? তাহলে আমরা এখান থেকে যদি আমরা এই মানগুলো অ্যাপ্লাই করি তাহলে জি আর স্কয়ার ডিভাইডেড কি লিখবো আমরা বলো? আর প্লাস এইচ। তার মানে আমরা ফাইনালি লিখতে পারি আর রুট ওভার জি ডিভাইডেড আর প্লাস এইচ। এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা রৈখিক বেগ বের করতে পারি। একই জিনিস, উপরের সমীকরণ আর এই সমীকরণ সেম জিনিস। তাহলে এখানে তোমার ওই যে ক্যাপিটাল জিটাকে এলিমিনেট করে দিয়ে এই সমীকরণ ব্যবহার করে আমরা সেই মান অ্যাপ্লাই করে এই সমীকরণ আমরা পেলাম। তো এটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি? কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে পারি। দেখো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এগোচ্ছি? জি স্যার। আচ্ছা, এবারে চলে আসে আমরা হাইট বের করব, সরি আবর্তনকালটা বের করব। তো আবর্তনকাল বের করার জন্য বলো তো এই সমীকরণটা কি বলো? ভি ইকুয়াল টু ওমেগা আর। বলো এই সমীকরণটা কার সাথে কার সম্পর্ক বলো? রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। কৌণিক বেগের সম্পর্ক। তাহলে ফাইন আমরা এখানে এই চিত্রানুসারে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে এই চিত্রানুসারে আমরা যদি ওটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? যে পারো সে বলো। এই চিত্রানুসারে আমরা অ্যাপ্লাই করব। তাহলে ভি সমান ওমেগা আর, আর এর পরিবর্তে কি লিখবো? আর প্লাস এইচ। ভেরি গুড, আর প্লাস এইচ দিয়েছে আর প্লাস এইচ। ভেরি গুড। তাহলে ভি ইকুয়াল আবার আমরা জানি কত? জি এম ডিভাইডেড আর প্লাস এইচ রুট ওভার, এটা আমাদের জানা আছে। আর ওমেগা সমান কি জানি আমরা? 2 পাই ডিভাইডেড টি ইনটু আর প্লাস এইচ। এইটা যদি আমরা ফাইনালি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পেয়ে যাব? আবর্তনকাল পেয়ে যাব। টি ইকুয়াল টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড জিএম। এই সমীকরণটা আমরা পেয়ে যাব। দেখো তো এটা আসে কিনা? এই সমীকরণটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, তোমরা একটু পরে দেখবে, এখন দেখার প্রয়োজন নাই। তাহলে বলো তো এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি? স্যাটেলাইটের বলো আবর্তনকাল বের করতে পারি। তো যেমন তো আবর্তনকাল বের করতে গেলে কয়টা রাশি লাগবে? শুধু একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে হাইট। তাহলে 40 কিলোমিটার হাইট যদি বলে দেওয়া থাকে তাহলে তোমার 40 কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে। তাহলে সেই স্যাটেলাইটের বেগ কত, আবর্তনকাল কত, এটা বের করা যাবে না? তাহলে এই সমীকরণ ব্যবহার করে আবর্তনকাল বের করবে। তো কোন স্যাটেলাইটের আবর্তনকাল যদি তোমার 24 ঘন্টা হয়, 24 আওয়ার্স হয়, তাহলে পৃথিবী থেকে ওই কোন দর্শক ওই স্যাটেলাইটটাকে দেখবে। এই স্যাটেলাইটটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ, বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। কি বললাম বলো? যে কোন স্যাটেলাইটের আবর্তনকাল যদি পৃথিবীর আবর্তনকালের সমান হয়, পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে যে আবর্তিত হচ্ছে সেটা কত ঘন্টায় আবর্তিত হচ্ছে একবার বলো? আবর্তনকাল কত? 24 ঘন্টা। তো পৃথিবীর আবর্তনকাল আর কোন স্যাটেলাইটের আবর্তনকাল যদি সমান হয় তাহলে তোমার মাথার উপরে যে স্যাটেলাইটটা আছে ওই স্যাটেলাইটটা যে দ্রুতিতে 24 ঘন্টা তুমিও সেই দ্রুতিতে আবর্তন করছো, তাহলে তুমি ওই স্যাটেলাইটটাকে কি দেখবে বলো? স্থির দেখবে। তাহলে তোমার সাপেক্ষে ওটা স্থির আছে। তাহলে এই স্যাটেলাইটটাকে তোমার কি বলা হয়? ভূস্থির উপগ্রহ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই সংখ্যাটা পরীক্ষা আসে। ভূস্থির উপগ্রহ, এটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট, ভূস্থির উপগ্রহ। তাহলে ভূস্থির উপগ্রহের সংজ্ঞা কি বলো? যে পারো সে বলো। ভূস্থির উপগ্রহের স্যাটেলাইটের আবর্তনকাল যদি 24 ঘন্টা হয় তাহলে হ্যাঁ, কোন স্যাটেলাইটের আবর্তনকাল যদি উপগ্রহের পৃথিবীর আবর্তনকালের সমান হয় তাকে ভূস্থির। তাহলে ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে আমার টি ইকুয়াল টু কত হবে? 24 আওয়ার্স। সো দ্যাট ইজ দ্য আনসার। আচ্ছা, এখন বলো তো ভূস্থির কোন স্যাটেলাইট যদি ভূস্থির উপগ্রহে পরিণত করতে চাই তাহলে তোমার এটার উচ্চতা কত হবে সেটা আমরা বের করতে পারি না? এই যে সমীকরণটা ব্যবহার করে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এই যে জিএম ডিভাইডেড
কত জিএম ডিভাইডেড আর প্লাস এইচ কত হোল কিউব, উল্টো লিখলাম না সূত্রটা, উপরে কত আর প্লাস এইচ হোল কিউব আছে, এটা না, সেটা সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার উপরে হচ্ছে আর প্লাস এইচ হোল কিউব আর নিচে হচ্ছে তোমার কত ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। তো এখানে টি এর মানটা কত বসাবে বলো, টি এর মান কত বসাবে? ৮৬,৪০০ সেকেন্ড, 24 ঘন্টা কিন্তু। দ্যাট ইজ ইকুয়াল টু ডান পাশে দেখো তো সবগুলো রাশির মান জানা আছে না, তাহলে ক্যালকুলেশন করলে এই সমীকরণ থেকে কার মান পাওয়া যাবে বলো, এইচ এর মান পাওয়া যাবে। তার মানে কোন স্যাটেলাইট কে যদি তুমি ভূস্থির উপগ্রহে পরিণত করতে চাও তাহলে কত উচ্চতায় নিয়ে গিয়ে স্থাপন করতে হবে, সেটা কিন্তু আমরা এই সমীকরণ ব্যবহার করে এইচটা বের করতে পারি। তো এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে যে এই এইচ এর মানটা প্রায় ৩৫,০০০ থেকে ৩৬,০০০ কিলোমিটার উচ্চতায় যদি আমরা কোন স্যাটেলাইটকে যদি ওখানে নিয়ে গিয়ে ভূমির সমান্তরালে যদি তোমরা কত বেগ দিতে হবে সেই বেগটাও তোমরা বের করতে পারো। তো সেই বেগ বের করে কোন সমীকরণ দেয়, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড আর প্লাস এইচ দিয়ে, তাহলে এই এইচ এর যে মানটা পাবে সেই মানটা এখানে অ্যাপ্লাই করতে হবে, করলে তোমার ওই স্যাটেলাইটটাকে ওই সার্টেন হাইটে নিয়ে গিয়ে কি পরিমাণ বেগ দিয়ে ছেড়ে দিতে হবে সেই বেগের মানটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা সাথে সাথে দুইটা জিনিস বের করলাম, যে একটা স্যাটেলাইটকে ভূস্থির উপগ্রহে পরিণত করার জন্য কত উচ্চতায় নিয়ে যেতে হবে সেটা আমরা বের করতে পারি, এবং সাথে সাথে আমরা সেই এইচ এর মানটা জেনে গেলে সেখানে কত বেগ প্রদান করতে হবে সেই বেগের মানটা এখান থেকে ৩৬,০০০ কিলোমিটার। ৩৬,০০০ কিলোমিটার ওইরকমই আসে আর কি। তো সে মানটা দেখবে তোমরা, ক্যালকুলেশন করে দেখবে। ভেরি গুড, ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা এখানে স্যাটেলাইটের আবর্তনকাল, উচ্চতা, বেগ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এবং তার যে ম্যাথামেটিক্স গুলো আছে সেগুলো নিয়ে আমি মোটামুটি কিছু ধারণা দিলাম। তোমরা আজকে এই টপিকের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা করে শেষ করে দিবে, ঠিক আছে? এবারে বিভবের একটা অঙ্ক যদি আমরা করতে চাই বা প্রাবল্যের একটা অঙ্ক করতে চাই, ধরো তোমার এটা হচ্ছে তোমার পৃথিবী, হ্যাঁ, তো পৃথিবীর সেন্টার থেকে ধরো পৃষ্ঠ থেকে এই পয়েন্ট একটা 1 কেজি ভরে একটা বস্তু স্থাপন করা আছে, ধরো এটা এ বিন্দু, তো এটা কত কিলোমিটার উচ্চতায় আছে? 1 কিলোমিটার উচ্চতা। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতাটা হচ্ছে 1 কিলোমিটার। তো এ বিন্দুতে আমরা প্রাবল্য বের করতে চাচ্ছি আর বিভব বের করতে চাচ্ছি। এটা কিন্তু পৃথিবী, তো পৃথিবীর ভর আমাদের জানা আছে m ইকুয়াল টু 6 × 10⁻24 কেজি, রাইট? এটা আমাদের জানা আছে। তো প্রাবল্যের সমীকরণ কি বলো, E ইকুয়াল টু কত, gm ডিভাইডেড কত আর স্কয়ার। এখানে ছোট হাতের আর মানে কিন্তু কয়টা জিনিস আছে এখানে, পৃথিবীর ব্যাসার্ধ প্লাস ওই যে 1 কিলোমিটার যেটা সেইটা, তাহলে এটা হচ্ছে ছোট হাতের আর। তাহলে এই সমীকরণ ব্যবহার করলে আমরা প্রাবল্য পেয়ে যাব, আর বিভবের ক্ষেত্রে v ইকুয়াল টু -gm